আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৩ জন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সকাল 10:15টার দিকে সুমি অঞ্চলের প্রাণকেন্দ্রে ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি চ্যানেলগুলোয় ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হামলায় অন্তত ৮৩ জন আহত হয়েছেন, এর মধ্যে 7টি শিশু রয়েছে। হামলা নিয়ে সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আর্তেম কোবজার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ বিয়োগান্তক ঘটনার সম্মুখীন হয়েছে। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে ৩৪ জনের বেশি নিহত হয়েছেন। হামলা নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন তখন ভয়াবহ হামলায় অনেকেই হতাহত হয়েছেন। রাশিয়ার সর্বশেষ হামলার ঘটনায় বিশ্ব সম্প্রদায়কে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেমে নেই। রাশিয়ার প্রতি এমন মনোভাব প্রয়োজন যা একজন সন্ত্রাসীর প্রাপ্য। ইউক্রেনে ৩ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসেবে গত শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলের বিরুদ্ধে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই হামলায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত ওই বিদ্রোহী গোষ্ঠী। রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইন্টারসেপ্টর ছুড়েছে এয়ার ডিফেন্স ইউনিট। তবে আদতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হয়েছে কিনা তা জানায়নি আইডিএফ। ক্ষয়ক্ষতির কোনো খবরও দেয়নি তারা। হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে আকাশপথে আসা হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানান তারা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলায় 2টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে, যার একটি ছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল। অধিকৃত পূর্ব ইশদুদ এলাকার ইসদোত মিচা সেনা ঘাঁটি লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল হামলাটি চালানো হয়েছে। এই ঘাঁটিতেই রয়েছে ইসরায়েলের জেরিকো ও অ্যারো মিসাইল ব্যাটারির কেন্দ্র। ইয়াহিয়া সারি জানিয়েছেন, দ্বিতীয় হামলাটি করা হয়েছে জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এই হামলার টার্গেট ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। এছাড়াও হুথিদের এয়ার ইউনিট এদিন আশকেলন শহরের একটি সামরিক স্থাপনার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই মুখপাত্র দাবি করেন, হামলাগুলো তার লক্ষ্য অর্জন করেছে। হামলার ফলে বেন গুরিয়ন বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টা কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া হামলার সাইরেন বেজে ওঠার সাথে সাথে জনগণের মধ্যে আতঙ্ক শুরু হয়। তারা বম শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করেন। প্রায় 17 মাসের যুদ্ধে গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস ও অকার্যকর হয়ে পড়েছে। এখনও রোগীরা চিকিৎসা পাচ্ছেন এমন হাসপাতালের সংখ্যা হাতে গোনা। গতকাল সেরকম এক হাসপাতালে দিনের শুরুতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের আল আহলি হাসপাতালের অপর নাম দ্য বাপস্টেট বা আহলি আরব হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি যুদ্ধের শুরু থেকেই হাজারো গাজাবাসী উত্তর গাজার এই হাসপাতালে মাথা গোঁজার ঠাঁই পেয়ে এসেছেন। এমন
সময় এই হামলা এলো যখন ত্রাণ সংস্থাগুলো ও জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে গাজায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং একই সঙ্গে কমে আসছে জরুরি ঔষধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ। গাজার সিভিল ডিফেন্স রেস্কিউ এজেন্সি জানিয়েছে বোমা হামলায় সার্জারি ভবন ও আইসিইউ এর অক্সিজেন উৎপাদন স্টেশন ধ্বংস হয়েছে। সংস্থাটি জানায় হামলার মাত্র কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতাল ছেড়ে যাবার হুঁশিয়ারি দেয়। হামলার পর তোলা ছবিতে ঘটনাস্থলে বিশাল আকৃতির কংক্রিটের স্ল্যাব ও বেঁকে যাওয়া ধাতুর টুকরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের তোড়ে হাসপাতালে একটি ভবন ফুটো হয়ে গেছে, লোহার দরজাগুলো পাল্লা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরাকের এক সম্প্রচার কেন্দ্র জানিয়েছে তাদের একটি টিভি ভ্যানও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এই উপত্যকায় এখন পর্যন্ত ৩৫টি হাসপাতালে হামলা করেছে কিংবা আগুন দিয়েছে ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর একটি তালিকা রোববার প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। তালিকায় সর্বশেষ হামলার শিকার গাজা নগরীর আল আহলি আরব ব্যাপস্টিট হাসপাতালের নামও রয়েছে। এই হাসপাতালে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী। তালিকায় আরও রয়েছে গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্স, আল কুদস হাসপাতাল, টার্কিশ ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, আল আউদা হাসপাতাল, জর্ডান ফিল্ড হাসপাতাল, মধ্য গাজার জাফা হাসপাতাল, দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্স সহ মোট ৩৫টি হাসপাতালের নাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলমান। এই পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে সম্প্রতি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন, কিন্তু চীনের আমদানির ওপর শুল্ক বাড়িয়ে 145% করেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধন করে শুল্ক তুলে নিতে বলছে। পারস্পরিক সম্মানের পথে ফিরে আসুন। গত শুক্রবার ট্রাম্প প্রশাসন ঘোষণা করে প্রযুক্তি পণ্য সহ কিছু পণ্যের ওপর শুল্ক মওকুফ করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর, যেগুলোর বড় অংশই চীনে তৈরি হয়। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ছোট পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে তারা মূল্যায়ন করছে। তবে এই ছাড়ের ঘোষণার পর শুল্কের কারণে দাম বাড়ার আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠান ও ভোক্তাদের মধ্যে যেই উদ্বেগ ছিল তা কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু 2 দেশের মধ্যে চলমান সুরক্ষাবাদী অবস্থান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তাই ধারণা করা হচ্ছে সহজেই এই বাণিজ্য যুদ্ধ থামবে না। চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রথমে চীনা পণ্যের ওপর 54% শুল্ক আরোপ করেন, পরে তা বাড়িয়ে বর্তমানে 145%তে উন্নীত করা হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের ওপর 34%, পরে 84% এবং সর্বশেষ 125% শুল্ক আরোপ করেছে। সর্বশেষ এই শুল্ক কার্যকর হয়েছে শনিবার। আসন্ন হজ মৌসুমে হজের অনুমতি ছাড়া সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি পবিত্র নগরী মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না। 29 এপ্রিল থেকে কেবল সরকারি হজ ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে। আসন্ন হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদিতে পাড়ি জমানো লাখো লাখো হজযাত্রী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক ক্যালেন্ডারের 1446 হিজরির 25 শাওয়ালের সঙ্গে মিল রেখে আগামী 23 এপ্রিল থেকে সৌদিতে বসবাসরত প্রবাসীদের বৈধ হজ পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। যাদের জাতীয় আইডিতে মক্কাকে বসবাসের স্থান হিসেবে উল্লেখ করা আছে, কেবল তারাই পবিত্র নগরে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া বৈধ হজ পারমিটধারী ব্যক্তি ও যারা পবিত্র স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে জড়িত তারা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন। এই পারমিটের জন্য অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপসের অথবা মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। দেশটির কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, কোনো ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া হজ মৌসুমে মক্কায় প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
ওয়াকফা বিল নিয়ে ভারতের মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো থমথমে। রোববার সেখানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। নতুন করে সংঘর্ষের খবর পাওয়া না গেলেও মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। নিরাপত্তার শঙ্কায় তারা বাড়িতে ফিরতে পারছেন না। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিবেশ এখনো থমথমে। রাস্তাঘাটে সাধারণ মানুষকে কমই দেখা যাচ্ছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, কেন্দ্রীয় বাহিনী আসায় ভরসা পেয়েছেন তারা। ওয়াকফ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকা। দাঙ্গার ঘটনা ঘটেছে শমশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে। এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পিতা পুত্র। তাদের বাড়ি থেকে বের করে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া পুলিশের গুলিতে আহত একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক মনিরুল ইসলাম ও খলিলুর রহমানের বাড়িতেও হামলা ভাঙচুর হয়েছে, যে কারণে মানুষের মধ্যে এখনও নিরাপত্তার শঙ্কা বিরাজ করছে। রোববার সেখানে ১৫টি কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে। এছাড়া হাইকোর্টের নির্দেশের পর পাঠানো হয়েছে আধা সামরিক বাহিনী। আনন্দবাজার জানিয়েছে, দাঙ্গার মধ্যে ধুলিয়ান, সুতি এবং শমশেরগঞ্জের অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। গঙ্গা নদী পেরিয়ে ওপারে মালদহের বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন তারা। তাদের ঘরে ফেরানোর উদ্যোগ শুরু করেছে পুলিশ। তবে নিরাপত্তার শঙ্কার কারণে তারা ফিরতে ভরসা পাচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মুর্শিদাবাদের অনেক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া পার্শ্ববর্তী জেলা মালদহ ও বীরভূমের বেশ কিছু এলাকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা জানানো হয়েছে। এক সপ্তাহ আগে ভারতীয় পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাশের পরই বিষয়টি নিয়ে বিক্ষোভ শুরু করে ভারতের মুসলিমরা। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের পায়তারা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।